নমস্কার। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ অর্থ দ্বারা পীড়িত। আমরা সকলেই ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস চাই। অর্থ মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এমনিতে আমাদের জন্ম কুণ্ডলী থেকে ওভারঅল আমাদের আর্থিক স্থিতি কেমন হবে তার একটা প্রমিস আমরা পাই। তাকে কনফার্মেশনের জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনিককে ইউজ করি। তার মধ্যে অন্যতম প্রধান হলো ইন্দু লগ্ন থেকে আমাদের ধন সম্পদ আর্থিক স্থিতির বিচার। এই ইন্দু লগ্নের কনসেপ্ট বিভিন্ন ক্লাসিক্যাল টেক্সটগুলোতে রয়েছে, যেমন বৃহৎ পরাশরীয় হোরাশাস্ত্রের সেকেন্ড ভলিউম এবং কালিদাস রচিত উত্তর কালামৃতেও ইন্দু লগ্ন নিয়ে দুটো শ্লোক বর্ণনা করা হয়েছে। এর মধ্যে প্রথম শ্লোকেতে ইন্দু লগ্ন আমরা কেমনভাবে নির্ণয় করব অর্থাৎ ক্যালকুলেশনের পার্টটা রয়েছে, আর দ্বিতীয় শ্লোকে প্রেডিকশন বা বিচারের পার্টটা রয়েছে। এর মধ্যে প্রথম যে শ্লোক, যেখানে ক্যালকুলেশন পার্টটার বর্ণনা করা হয়েছে, খুব সোজা আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ পারলেই সহজেই আপনাদের ইন্দু লগ্নটা আপনাদের চার্ট থেকে বের করে নিতে পারবেন। এখানে বলা হয়েছে যে রাহু কেতু ছাড়া বাকি যে 7টা গ্রহ রয়েছে, এই 7টা গ্রহের রশ্মি বা রে অনুসারে নির্দিষ্ট পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টগুলো কেমন, পৃথিবী থেকে যত উজ্জ্বলভাবে সেই প্ল্যানেটকে দেখায় সেই হিসাবে কিছু কিছু পয়েন্ট তাদের উপরে অ্যালটমেন্ট করা হয়েছে। যেমন ধরুন, যেহেতু রবিকে পৃথিবী থেকে দেখলে সব থেকে উজ্জ্বল দেখায়, তাই রবির জন্য ম্যাক্সিমাম পয়েন্ট দেওয়া হয়েছে 30। তারপরে চন্দ্রের জন্য দেওয়া হয়েছে 16 পয়েন্ট। এছাড়াও মঙ্গলকে দেওয়া হয়েছে 6 পয়েন্ট, বুধকে দেওয়া হয়েছে 8, বৃহস্পতিকে 10, শুক্রকে 12 আর শনিকে সব থেকে কম 1 পয়েন্ট দেওয়া হয়েছে। এই পয়েন্টগুলো কিন্তু আমার দেয়া না, ক্লাসিক্যাল টেক্সট বৃহৎ পরাশরীয় হোরাশাস্ত্র বা উত্তর কালামৃতে এই গ্রহগুলোর জন্য এই সমস্ত পয়েন্টগুলো অ্যালট করা হয়েছে। এখন কিভাবে আমরা আমাদের জন্ম কুণ্ডলী থেকে ইন্দু লগ্ন বার করব? আমরা দেখব প্রথমে আমাদের লগ্ন থেকে নবমপতি কে, সেই নবমপতি গ্রহটার পয়েন্ট কত এখান থেকে পেয়ে যাব, আর চন্দ্র থেকে নবমপতি গ্রহটাকে এখান থেকে একটা পয়েন্ট আসবে, সেটাও পেয়ে যাব। এই দুই নবমপতির পয়েন্ট দুটোকে আমরা অ্যাড করে নেব বা যোগ করে নেব। তারপরে কি করব, এই যোগফলটাকে আমরা 12 দিয়ে ভাগ করব। ভাগ করে ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার যেটা আসবে, আমাদের চন্দ্র থেকে তত ঘর দূরে চলে যাব অ্যান্টি ক্লকওয়াইজ, সেটাই হয়ে যাবে আমাদের ইন্দু লগ্ন। অর্থাৎ বুঝতে পারছেন, ইন্দু লগ্ন নির্ণয় করতে সব গ্রহের পজিশান লাগছে না, শুধুমাত্র আমার লগ্ন কোথায় বসে রয়েছে আর চন্দ্র অর্থাৎ রাশি কোনটা সেটা জানলেই যথেষ্ট। এইবার উদাহরণের মাধ্যমে যদি আমি বিষয়টা ক্যালকুলেশন করে নিই, তাহলে আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরছি, একজন ব্যক্তির মিথুন লগ্নের চার্ট, অর্থাৎ এখানে তার লগ্ন রয়েছে, আর চন্দ্র অর্থাৎ রাশি রয়েছে তার ধনু, অর্থাৎ সে ধনু রাশির ব্যক্তি। তাহলে প্রথমে কি দেখব, লগ্ন থেকে নবমপতি গ্রহটাকে, লগ্ন থেকে নবমপতি অর্থাৎ কুম্ভের মালিক শনি, শনির জন্য দেখুন 1 পয়েন্ট, তাহলে 1 পয়েন্ট নিলাম। আর চন্দ্র থেকে নবমপতিকে এখানটা আসছে সিংহ রাশির ঘর, মালিক হলো রবি, রবির জন্য 30 পয়েন্ট।
টোটাল কত হচ্ছে 31 পয়েন্ট। এই 31 পয়েন্টকে আমি 12 দিয়ে ভাগ করব, ভাগফল নেব না, নেব ভাগশেষ বা রিমাইন্ডার। রিমাইন্ডার কত আসছে, 31কে 12 দিয়ে ভাগ করলে 7, ভাগশেষ আসে, রিমাইন্ডার আসছে 7। কি করব, চন্দ্র থেকে তত ঘর দূরে চলে যাব, অর্থাৎ 1 2 3 4 5 6 7। এই ক্ষেত্রে এই মিথুন রাশির ঘরটাই তার ইন্দু লগ্ন হয়ে যাবে। এবারে রিমাইন্ডার কারোর কারোর ক্ষেত্রে অর্থাৎ ভাগশেষ 0 আসতে পারে, 0-র ক্ষেত্রে আমরা 12 ধরে নেব। আর একটা উদাহরণ দিই, ধরুন একজনের এই মকর লগ্নের জন্মছক আর চন্দ্র বসে রয়েছে এই বৃশ্চিক রাশির ঘরেতে। এই ব্যক্তির ইন্দু লগ্নটা আমরা বার করে নেব। লগ্ন থেকে নবমপতি, কন্যার মালিক বুধ, বুধের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে 8। আর চন্দ্র থেকে নবমপতি কর্কট রাশির ঘর পড়ছে, চন্দ্রের জন্য, কর্কটের মালিক চন্দ্র, চন্দ্রের জন্য দেয়া হয়েছে 16, অর্থাৎ টোটাল 24। 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ দাঁড়ায় 0। আর বলেছি 0 যদি হয় তাহলে আমরা বাই ডিফল্ট 12ই ধরে নেব। এইবারে কি করব, চন্দ্র থেকে 12 ঘর দূরে চলে যাব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এই তুলা রাশির ঘরটাই এনার ইন্দু লগ্ন হয়ে যাবে। এবার অনেকেই আছেন যাদের লগ্ন এবং চন্দ্র একই রাশিতে রয়েছে, অর্থাৎ লগন চাঁদা, তাদের ক্ষেত্রেও একই নিয়ম। যেমন ধরুন একজনের এই বৃষ লগ্নের চার্ট, এখানেই চন্দ্র রয়েছে, কিভাবে বার করব, লগ্ন থেকে 9 ঘর দূরে শনির রাশি পড়ছে, আবার চন্দ্র থেকেও 9 ঘর দূরে শনির রাশি, তাহলে 2কে 12 দিয়ে ভাগ করব, ভাগশেষ আসে 2। এখন চন্দ্র থেকে 2 ঘর দূরে চলে যাব, তাহলে এই মিথুন রাশির ঘরটাই হয়ে যাবে এনার ক্ষেত্রে ইন্দু লগ্ন। আশা করি আপনাদের নিজের নিজের চার্টে ইন্দু লগ্ন আপনারা সহজেই এই রকমভাবে নির্ণয় করতে পারবেন। এখন ইন্দু লগ্ন তো আমরা বের করে ফেললাম, তাহলে বিচার কিভাবে করব, অর্থাৎ ইন্দু লগ্ন থেকে আমাদের ধনস্থিতি, ওয়েলথ, সম্পদ কিভাবে বার করব এবং কোন সময়ে আমার হাতে অর্থ আসতে পারে, আমার আর্থিক স্থিতি ভালোর দিকে যাবে, কিভাবে আমরা বুঝতে পারবো। প্রথমে আমরা একটা চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন একজনের চার্ট আমি নিচ্ছি, ওনার এই কুম্ভ লগ্নের জন্মছক, লগ্নতেই বসে রয়েছে কেতু, চতুর্থ ভাবেতে বসে রয়েছে শনি, আর ষষ্ঠ ভাবেতে বৃহস্পতি, সপ্তমে অবশ্যই রাহু থাকবে, অষ্টমে 4টে গ্রহ, রবি, মঙ্গল, বুধ আর শুক্র, আর নবমে চন্দ্র। তাহলে ফার্স্ট কাজ কি, আমাদের ইন্দু লগ্নটা বের করে নিতে হবে। লগ্ন থেকে নবমপতিকে তুলার মালিক
শুক্র, তার জন্য পয়েন্ট অ্যালট করা আছে 12। আর চন্দ্র থেকে 9 ঘর দূরেতে পড়ছে বুধ, তার জন্য পয়েন্ট অ্যালট করা আছে 8। টোটাল 20, 12 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বা ভাগশেষ দাঁড়াচ্ছে 8। তাহলে চন্দ্র থেকে 8 ঘর দূরেতে এই ব্যক্তির ইন্দু লগ্ন হবে। 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই বৃষ রাশির ঘরটাই এই ব্যক্তির ইন্দু লগ্ন। প্রথমে আমরা কি করব? প্রথমে এই ইন্দু লগ্নের সাপেক্ষে পুরো চার্টটা আমরা রোটেট করে দেবো, অর্থাৎ এটাই লগ্ন, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস। ফার্স্ট স্টেপ হলো আপনার জন্ম কুণ্ডলীর বাচ্চাদের লগ্ন থেকে ইন্দু লগ্ন কোন ভাবেতে পড়ছে আমাদেরকে দেখতে হবে। যেমন অরিজিনাল লগ্ন থেকে ইন্দু লগ্ন দেখুন এক্ষেত্রে চতুর্থ ভাবেতে পড়ছে, অর্থাৎ কেন্দ্র স্থানেতে পড়ছে। এছাড়াও কালপুরুষের কুণ্ডলী অনুসারেও কোন ভাবেতে ইন্দু লগ্ন পড়ছে তাও দেখা উচিত। কালপুরুষের কুণ্ডলী অর্থাৎ মেষ লগ্ন অনুসারে ইন্দু লগ্ন পড়ছে দ্বিতীয় ভাবেতে, অর্থাৎ ধনস্থানেতে। সুতরাং ওভারঅল এই কম্বিনেশন ইন্দু লগ্নের জন্য ভালো, অর্থাৎ আর্থিক স্থিতির জন্য ভালো। যেহেতু ইন্দু লগ্ন থেকে আমরা ওয়েলথের বিচার করে থাকি, তাই আমাদের ওয়েলথ গিভিং হাউসেস অর্থাৎ ধনস্থিতি বিচারের যে হাউসগুলো আছে, অর্থাৎ দ্বিতীয়, একাদশ ভাবকে অর্থের ভাব বলা হয়। এছাড়া পঞ্চম, নবম ভাবকে লক্ষ্মীর স্থান বলা হয়। আপনার ব্যক্তিগত লগ্ন থেকে যদি দ্বিতীয় ভাবেতে ইন্দু লগ্ন থাকে কিংবা একাদশ ভাবেতে যদি ইন্দু লগ্ন থাকে, এছাড়াও আপনার ব্যক্তিগত লগ্ন থেকে পঞ্চম ভাবেতে যদি ইন্দু লগ্ন থাকে কিংবা নবম ভাবেতে যদি এই ইন্দু লগ্ন থাকে, তাকে শুভ মানা হয়। এছাড়াও যদি কালপুরুষের কুণ্ডলীর দ্বিতীয় ভাব অর্থাৎ এই বৃষ রাশির ঘরেতে কারোর ইন্দু লগ্ন থাকে, সিংহ রাশির ঘরেতে কারোর ইন্দু লগ্ন থাকে, ধনু রাশির ঘরেতে কারোর ইন্দু লগ্ন থাকে, কিংবা এই কুম্ভ রাশির ঘরেতে যদি ইন্দু লগ্ন থাকে, তাও অর্থের জন্য বেশ ভালো আমরা মেনে থাকি। এইবারে আমরা কি দেখব? আমরা দেখব যে এই ইন্দু লগ্নের উপরে যে গ্রহটা রয়েছে তার প্রভাব আমাদের আর্থিক স্থিতির উপরে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমরা মেনে থাকি। ইন্দু লগ্নের উপরে যদি শক্তিশালী কোনো গ্রহ থাকে তাহলে আর্থিক স্থিতি ভালো হতে বাধ্য। যেমন এক্ষেত্রে দেখুন ইন্দু লগ্নের উপরে কে বসে রয়েছে? শনি বসে রয়েছে। এই শনি ইন্দু লগ্ন অনুসারে নবমপতি, দশমপতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ ইন্দু লগ্নের সাপেক্ষে, এবং সে বসে রয়েছে মিত্র ক্ষেত্রে। সুতরাং আর্থিক স্থিতি বেশ ভালো এক্ষেত্রে বলা যায়। ইন্দু লগ্নের উপরে যত শক্তিশালী গ্রহ বসে থাকবে, যেমন ইন্দু লগ্নের উপরে যদি এক্ষেত্রে স্বগৃহস্থ গ্রহ কোনো বসে থাকে, ধরুন ইন্দু লগ্নের উপরে এখানে শুক্র যদি বসে থাকতো, কিংবা এই ইন্দু লগ্নের উপরে যদি কারোর এক্ষেত্রে বিশদে চন্দ্র উচ্চস্থ থাকে, চন্দ্র যদি উচ্চস্থ গ্রহ ইন্দু লগ্নের উপরে কারোর যদি বসে থাকে, তাও অত্যন্ত শুভ বলা যায় এবং আর্থিক স্থিতি উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ স্বগৃহস্থ গ্রহ যতটা অর্থ দেবে, উচ্চস্থ গ্রহ তার থেকে আরও বেশি অর্থ দেবে। ধরুন আপনার ইন্দু লগ্ন বেরিয়েছে এই মকর রাশিতে, এখানে ইন্দু লগ্ন, এখানে উচ্চস্থ মঙ্গল হয়
এই উচ্চস্থ মঙ্গল যদি আপনার এই লগ্নের উপরে, হিন্দু লগ্নের উপরে বসে থাকে, আপনার আর্থিক স্থিতির জন্য অত্যন্ত শুভ। এবারে হিন্দু লগ্নের উপরে যদি 3 বা তার বেশি গ্রহ থাকে, ধরুন এখানে শনি রয়েছে, তার সঙ্গে বুধ বা বৃহস্পতি, মানে অনেকগুলো গ্রহ যদি থাকে, একাধিক সোর্স থেকে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে। হিন্দু লগ্নের উপরে যদি ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট শক্তিশালী অবস্থায় থাকে, যেমন দেখুন এখানে হিন্দু লগ্নের উপরে ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট শনি রয়েছে, সেও অর্থ দেবে, কিন্তু এই অর্থ পরিশ্রমের পরে আসবে, অর্থাৎ কষ্টের পরে অর্থ আসবে। হিন্দু লগ্নের উপরে যদি কোনো বেনিফিক প্ল্যানেট বসে থাকে এবং সে যদি শক্তিশালী অবস্থায় থাকে, যেমন এক্ষেত্রে যদি উচ্চস্থ চন্দ্র যদি বসে থাকতো, ধরছি, অ্যাজাম্পশন করছি, যদি এখানে উচ্চস্থ চন্দ্র বসে থাকতো, সেও প্রচুর অর্থ দিত, কিন্তু উইথ ইজ, অর্থাৎ সহজেই এই চন্দ্র আপনাকে অর্থ দিয়ে দিত। হিন্দু লগ্নের উপরে শক্তিশালী গ্রহ সে যদি ন্যাচারাল ম্যালিফিক হয়, সেও অর্থ দেয়, কিন্তু পরিশ্রমের পরে, কষ্টের পরে। আর ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট শক্তিশালী অবস্থায় হিন্দু লগ্নের উপরে যদি বসে থাকে, সেও অর্থ দেবে, কিন্তু উইথ ইজ, সহজেই সে অর্থ আপনাকে দিয়ে দেবে। এবারে আমরা নেক্সট স্টেপেতে দেখব যে হিন্দু লগ্নের লগ্নপতি কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে। যেমন দেখুন এখানে হিন্দু লগ্নের লগ্নপতিকে বৃষের মালিক শুক্র, সে বসে রয়েছে পঞ্চম ভাবেতে, পঞ্চম ভাব শুভ ভাব, কিন্তু সেখানে নিচস্থ রয়েছে, কন্যাতে শুক্র নিচস্থ থাকে, কিন্তু সে উচ্চস্থ গ্রহ বুধের সাথে রয়েছে, ফলে তার নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে, ফলে ওভারঅল এই শুক্র পাওয়ারফুল, অর্থাৎ হিন্দু লগ্নের লগ্নপতি শক্তিশালী, ফলে ধনস্থিতির জন্য ভালো। হিন্দু লগ্নের লগ্নপতি যত শক্তিশালী হবে, আর্থিক শ্রীবৃদ্ধি তত বেশি আপনার হবে। এইবারে চলে আসছি যে যেহেতু আমরা হিন্দু লগ্ন থেকে ধনস্থিতির বিচার করি, তাই দ্বিতীয় এবং একাদশ ভাব, হিন্দু লগ্ন থেকে দ্বিতীয় এবং একাদশ ভাবেতে যদি শক্তিশালী গ্রহ, অর্থাৎ স্বগৃহস্থ গ্রহ, মিত্রক্ষেত্রের গ্রহ বা উচ্চস্থ গ্রহ থাকে, তাও আপনার আর্থিক শ্রীবৃদ্ধির কারণ হতে পারে। অর্থাৎ হিন্দু লগ্ন থেকে দ্বিতীয় ভাব, এই মিথুন রাশির ঘরেতে যদি শক্তিশালী কোনো গ্রহ বসে থাকে, কিংবা একাদশ ভাবেতে, যেমন এক্ষেত্রে এই মীন রাশির ঘরেতে যদি কোনো শক্তিশালী গ্রহ বসে থাকে, এই গ্রহের কারণে আপনার ওয়েলথ বাড়বে। যেমন এক্ষেত্রে হিন্দু লগ্নের দ্বিতীয় ভাবে কোনো গ্রহ নেই, কিন্তু একাদশ ভাবেতে গ্রহ না থাকলেও একাদশ পতি বৃহস্পতি সে নবম দৃষ্টি দিয়ে একাদশ ভাবকে, অর্থাৎ নিজের ঘরকে দেখছে, ফলে ওভারঅল ভালো ফল দেবে। এবং দ্বিতীয় পতি, হিন্দু লগ্ন থেকে দ্বিতীয় পতি এবং একাদশ পতি যত শক্তিশালী হবে, তত ওয়েলথ আপনার বাড়বে। যেমন এক্ষেত্রে হিন্দু লগ্ন থেকে দ্বিতীয় পতি বুধ দেখুন, সে উচ্চস্থ রয়েছে, সাথে লগ্নপতি শুক্র, একাদশ পতি বৃহস্পতি সেও উচ্চস্থ, ফলে ওভারঅল আর্থিক স্থিতি অবশ্যই ভালো হবে। নেক্সট স্টেপে আমরা দেখব হিন্দু লগ্ন থেকে তৃতীয়, ষষ্ঠ এবং অষ্টম ভাবকে অশুভ বলা হয়েছে। হিন্দু লগ্ন থেকে তৃতীয়, ষষ্ঠ এবং অষ্টম ভাবেতে যে যে গ্রহগুলো থাকবে, সেই গ্রহগুলো তাদের ন্যাচারাল কারকত্ব এবং তাদের দশা অন্তর্দশাতে অর্থগতির কারণ হতে পারে। যেমন ধরুন হিন্দু লগ্ন থেকে তৃতীয় ভাবেতে এখানে বৃহস্পতি রয়েছে, এই বৃহস্পতি তার ন্যাচারাল কারকত্ব, যেমন টিচিং, কনসালটেন্সি, গুরুগিরি, কাউন্সিলিং, অ্যাডভাইসিং, এই সমস্ত প্রফেশন থেকে লস দিতে পারে, এবং বৃহস্পতি তার মহাদশা অন্তর্দশায় ভোগকালে সে আপনার অর্থ লস, অর্থক্ষতি দিতে পারে। ষষ্ঠ ভাবেতে চন্দ্র বসে রয়েছে, চন্দ্রের ন্যাচারাল কারকত্ব যেমন ট্রাভেলিং, ফুড রিলেটেড কাজ, কিংবা ডেয়ারি প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট,
বা লিকুইড জাতীয় কাজ থেকে আপনাকে লস দিতে পারে। চন্দ্র তার মহাদশা অন্তর্দশাতেও আপনার আর্থিক লস দিতে পারে। এখন আপনারা ভাবছেন যে আমার তো হিন্দু লগ্নের উপরে রাহু বা কেতু মহারাজ বসে রয়েছে, তাহলে তা কেমন ফল দেবে। যেমন ধরুন এক্ষেত্রে এই বৃষ লগ্নের চার্টে হিন্দু লগ্নে ধরুন কারো রাহু বা কেতু বসে রয়েছে, ধরছি এখানে রাহু বসে রয়েছে। রাহু যদি আপনার লগ্নে থাকে সে লগ্ন পতির মতোই কাজ করে। রাহুর ফল নির্ভর করবে রাহুর ডিসপোজিটার অর্থাৎ রাশির স্বামীর উপরে। রাহুর ডিসপোজিটার অর্থাৎ রাশির স্বামীকে বৃষের মালিক শুক্র। সেই শুক্র যদি শুভ অবস্থায় থাকে চার্টের মধ্যে, তাহলে এই রাহুও একই রকমভাবে কেতুর রাশির স্বামীও যদি শুভ অবস্থায় থাকে, এই কেতুও আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে। যেমন এক্ষেত্রে দেখুন যে রাহুর রাশির স্বামী শুক্র, সে পঞ্চম ভাবেতে রয়েছে, সাথে রয়েছে উচ্চস্থ গ্রহ বুধ, নিজভঙ্গ হয়ে যাচ্ছে এই শুক্রের। সুতরাং শুক্র পাওয়ারফুল, তাই রাহুও আপনার ওয়েলথ বাড়াবে। এখন বৃহস্পতির কোন গোচর থেকে আমাদের সব থেকে বেশি অর্থ আসার সম্ভাবনা থাকে, তাও আমরা হিন্দু লগ্নের মাধ্যমে প্রেডিকশন করতে পারি। হিন্দু লগ্নের উপর দিয়ে যখন বৃহস্পতি পাস করে গোচরে, অর্থাৎ এই হিন্দু লগ্ন এক্ষেত্রে এই বৃষ রাশির উপরে, এই বৃষ রাশির উপর দিয়ে যখন বৃহস্পতি গোচর করবে, যখন তার ধন সম্পদ বাড়বে। ঠিক একই রকমভাবে হিন্দু লগ্নের লগ্নপতির উপর দিয়ে যখন বৃহস্পতি গোচর করবে 1 বছরের জন্য, তখনও তার অর্থ সম্পদ বাড়ার যোগ। যেমন হিন্দু লগ্নের লগ্নপতিকে এক্ষেত্রে শুক্র, বৃষের মালিক, এই সে বসে রয়েছে কন্যা রাশির উপরে। এই কন্যার উপর দিয়ে বৃহস্পতি যখনই গোচর করবে, তখন তার অর্থ সম্পদ, ধন সম্পদ বাড়বে। এই সমস্ত টেকনিকগুলো আপনারা বিভিন্ন চার্টের উপরে প্র্যাকটিস করুন। কেমন রেজাল্ট পাচ্ছেন অবশ্যই জানাবেন। এই চার্টটা আপনারা অনেকেই জানেন যে বচ্চন সাহেবের জন্মছক। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।